প্রজ্ঞা এগিয়ে আসতেই কাঞ্চন দেখল প্রজ্ঞার চোখে মুখে কান্নার ছাপ, গোটা মুখে চাপা ক্ষোভ আর উত্তেজনা। কোনো ঝামেলায় জড়িয়েছে নিশ্চিত। এবার কাঞ্চন প্রজ্ঞার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি সমস্যা? তড়িঘড়ি প্রজ্ঞা বলে উঠল, আমি তোমাকে ফোন করতে পারিনি, তাও তুমি এসেছো। মেনি মেনি থ্যাঙ্কস। কাঞ্চন বলল, ঠিক আছিস তুই? স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে প্রজ্ঞা। বলল, হ্যাঁ একদম ঠিক আছি, চলো বেরিয়ে যাই এখান থেকে। এবার প্রজ্ঞাকে বাইকে তুলে নিয়ে সোজা নিজের অফিসে এলো কাঞ্চন। বাইক থেকে নামার আগে বলল, এটা আমার অফিস, তোর সমস্যা না হলে 1 ঘন্টা এখানে বসে তারপর তোকে বাড়িতে নামিয়ে দেব। সঙ্গে সঙ্গে প্রজ্ঞা বলল, আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম যে সরাসরি বাড়িতে যাব না এখন, এই মুহূর্তে মায়ের সামনে যেতে চাইছি না। কাঞ্চন বলল, এখানে অফিসে আমার 2 জন বন্ধু আছে, সিধু আর রায়া, তুই তোর মতো কমফোর্টেবল থাকবি, কোনো সমস্যা হবে না। প্রজ্ঞাকে নিয়ে অফিসে ঢুকলো কাঞ্চন। নিজেদের মধ্যে গল্প করছে সিধু আর রায়া। প্রজ্ঞার কাঞ্চনকে দেখে দুজনেই চুপ করে গেল। মাঝখানে টেবিল রেখে 4 জনে গোল হয়ে টেবিলের চারপাশে বসে আছে এখন। ঘড়িতে সকাল 11টা। কয়েক মিনিট পরে প্রজ্ঞার দিকে তাকিয়ে কাঞ্চন বলল, সাধারণত কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না আমি, কিন্তু তোকে জিজ্ঞেস করছি সমস্যাটা কি? প্রথমে কাঞ্চনের কথার উত্তর না দিয়ে সিধু আর রায়ার দিকে তাকালো প্রজ্ঞা। সঙ্গে সঙ্গে সিধু বলল, উই আর ইন দ্য সেম বোট বেহনা, কোনো দ্বিধা রেখো না, শেয়ার করো, বিশ্বাস করো আমাদের। কাঞ্চন বলল, যদি সত্যি সমস্যা থাকে তাহলে ওদের সামনে বলতে পারিস। সিধু আমার বন্ধু, রায়া আমার পাড়াতেই থাকে, ওদের নিয়ে সমস্যা নেই। কয়েক মিনিট কিছু ভেবে নিল প্রজ্ঞা, তারপর বলল, আমি ওখানে প্রডিউসার দেবমাল্যর ফ্ল্যাটে গিয়েছিলাম। প্রজ্ঞার কথায় সিধু আর রায়া যে চমকেছে সেটা স্পষ্ট বোঝা গেল ওদের দুজনের এক্সপ্রেশনে, কিন্তু কেউ কোনো কথা বলল না। শুধু কাঞ্চন বলল, দেবমাল্যর যে এখানে একটা ফ্ল্যাট আছে আমি জানতাম না, আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি, তুই যে বিল্ডিংয়ে ঢুকলি তার পাশের বিল্ডিংয়ে। আমার কাছাকাছি এত বড় প্রডিউসার থাকে জেনে ভালো লাগলো। প্রজ্ঞা বলল, প্রডিউসার এখানে থাকে না, এখানে থাকে প্রডিউসারের চামচারা, ফ্ল্যাটটা রেখে দিয়েছে নানান রকম কুকীর্তি করার জন্য। কাঞ্চন বলল, কিসের কুকীর্তি? প্রজ্ঞা বলল, এত ডিটেলস আমি বলতে পারবো না, তবে ফ্ল্যাটে যারা আসে তারা কেউ ভালো না। সঙ্গে সঙ্গে রায়া বলল, বাইরে থেকে মেয়েরাও আসে তার মানে? এই ফ্ল্যাটের খবর আমি অবশ্য জানি না। কাঞ্চন বলল, এসব তো আজকাল আর কুকীর্তির মধ্যে পড়ে না, মেয়েরা নিজেরাই জেনে শুনে আসে। কথাগুলো বলেই এবার প্রজ্ঞার দিকে তাকিয়ে কাঞ্চন আবারও বলল, এখানে কুকীর্তি হয় জেনেও তুই এখানে এসেছিলি কেন, তাও আবার একা? কয়েক মিনিট চুপ করে থেকে প্রজ্ঞা বলল, আমার দাদা এই প্রোডাকশন হাউসে কাজ করে, দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দাদা এখানেই থাকছে শুনেছিলাম তাই। কাঞ্চন বলল, দেখা হলো দাদার সঙ্গে? প্রজ্ঞা বলল, দাদা ছিল না তাই দেখা হলো না, তাছাড়া এখানে যারা ছিল তারা আমাকে দাদার সঙ্গে দেখা করতে দিতে চায় না। কাঞ্চন বলল, কেন, কি সমস্যা? প্রজ্ঞা বলল, আসলে দাদা যেটা আমাদের বলেছে, ও কিছু টাকা দেবমাল্যর থেকে ধার নিয়েছে, সেটা শোধ না হওয়া পর্যন্ত দাদাকে ওরা এখান থেকে বেরোতেও দেবে না, আর সেই কারণেই দাদা এখান থেকে যেতে চাইছে না। কাঞ্চন বলল, টাকাটা দিয়ে দিলে ওরা যেতে দেবে এই রকম? প্রজ্ঞা বলল, না, 8 বছরের কন্ট্রাক্ট, 8 বছর দাদাকে থাকতেই হবে, ব্যাপারটা আমি বুঝে গেছি, কিন্তু মাকে বোঝাতে পারছি না, মা দাদা অন্তপ্রাণ। কাঞ্চন বলল, তোদের অ্যাকচুয়াল বাড়ি কোথায়? আলিপুরদুয়ার। তোর দাদা তার মানে কলকাতায় থেকে দেবমাল্য প্রোডাকশনের কাজ করে? হ্যাঁ। একটু ব্যক্তিগত প্রশ্ন করব? তুমি আমাকে প্রশ্ন করতে এত ভেবো না। তোমাদের বাড়িতে আমাকে আর মাকে থাকতে না দিলে বিরাট সমস্যা হতো, আর আজকে তুমি আমাকে এখানে নিয়ে এসে অনেক উপকার করলে, বলো কি বলবে? কাঞ্চন বলল, আমাদের বাড়িতে প্রচুর ঘর ফাঁকা পড়ে আছে, তাছাড়া আমরা না দিলেও কলকাতায় বাড়ির অভাব নেই, আর এখানে এসে তোর খুব একটা উপকার হয়েছে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি বলছি যে তোর ফ্যামিলিতে কে কে আছে? প্রজ্ঞা বলল, তোমায় কয়েকটা কথা বলবো, তার আগে তোমার প্রশ্নের উত্তর দিই। আমার বাবা মারা গেছে 2 বছর আগে, এখন আমি আর মা থাকি, দাদা এখানে। কাঞ্চন বলল, তুই পড়াশোনা কি করেছিস? 2 মাস আগে রেজাল্ট বেরোলো, বাংলা অনার্স নিয়ে।
গ্রাজুয়েশন করেছি। সঙ্গে সঙ্গে রায়া বলল, কিন্তু তোমাকে দেখতে খুব বাচ্চা লাগে, আমি তো ভাবলাম তুমি 11-12-এ পড়ো। হাসলো প্রজ্ঞা, বলল, আগেও শুনেছি অনেকের মুখে, আমার খুব রাগ হয় এটা শুনলে, বুঝতে পারি আমাকে অপরিণত দেখতে। কাঞ্চন বলল, দেখাটা বিষয় নয়, তোর কার্যকলাপ যদি অপরিণত হতো তাহলে লোক তোকে 11-12 কেন বলতো, তুই স্কুলে পড়িস। কাঞ্চনের গলায় এমন কিছু ছিল, সঙ্গে সঙ্গে মুখে কাচুমাচু ভাব এনে প্রজ্ঞা বলল, আমি জানি আজকে আমার দেবমাল্যর এই ফ্ল্যাটে আসার জন্যই তোমার ওই উক্তি, তুমি ভাবছো। প্রজ্ঞার কথা শেষ হলো না, তার আগেই কাঞ্চন বলল, আমি কি ভাবছি সেটা বাদ দে, আর একটা কথা বলো, তোদের বাড়ি আলিপুরদুয়ার, অথচ তোরা 4 বছরের কন্ট্রাক্টে কলকাতায় ভাড়া বাড়িয়ে এলি কেন? প্রজ্ঞা চুপ করে আছে। প্রজ্ঞাকে দেখে বোঝাই যাচ্ছে যে কি উত্তর দেবে, মনে মনে সেটাই ঠিক করে নিচ্ছে। কাঞ্চন সঙ্গে সঙ্গে বলল, যেটুকু বলবি সত্যি কথা বলবি, যদি মনে হয় বলতে পারবি না চুপ করে থাকবি। এবার রায়া কিছু বলতেই যাবে, তার আগেই প্রজ্ঞা বলে উঠল, আমরা দাদাকে কলকাতা থেকে আলিপুরদুয়ার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আমরা চাই না দাদা এখানে থাকুক। অবাক হয়ে কাঞ্চন বলল, কিন্তু আর্ট কন্ট্রাক্ট করা আছে বলেছিস তো? প্রজ্ঞা বলল, বাবার অমতে দাদা কলকাতায় চলে এসেছিল, বাবা চায়নি দাদা এই কাজটা করুন, মাও আপত্তি করেছিল অনেক, কারোর কথা শোনেনি দাদা। বাবা মারা যাবার সময় দাদা মুখাগ্নি করতেও যায়নি, বলেছিল ব্যাঙ্গালোরে আছে শুটিংয়ে। ইদানিং আমাদের ফোন করা কমিয়ে দিয়েছে। আমি আর মা দাদার উপর কত রাগ করে থাকবো, দাদাকে না জানিয়ে আমরা কলকাতায় এসেছি, ভেবেছি বুঝিয়ে সুঝিয়ে ওকে ফেরত নিয়ে যাব। এই পর্যন্ত বলে চুপ করলো প্রজ্ঞা। এবার সিধু বলল, আজকাল আর আগের সিস্টেম নেই, এখন রোজগারের অনেক রাস্তা খুলে গেছে। তোমার দাদা তো এক কথায় চাকরি করছে, এতে অসুবিধা কোথায়? তোমরা আপত্তি করছো কেন? এই প্রোডাকশন হাউসগুলোতে প্রচুর ছেলে কাজ করে এবং ভালো টাকা বেতন পায়। সঙ্গে সঙ্গে রায়া বলল, আমি ঠিক এটাই ভাবছিলাম, আমাকেই তো দিদি মাসে ভালো টাকা বেতন দিত। আমি শুনেছি দেবমাল্যর কাছে যারা কাজ করে তাদের উপরি পাওনা ছুটি, বোনাস, আউটডোর শুটিং, এইসব ব্যাপারে সুযোগ সুবিধা প্রচুর। একবার যে এই সবের আনন্দ পাবে, সে কেন পাতি 10টা 5টা চাকরি করতে চাইবে? কাঞ্চন বলল, আমারও মনে হয় তোর দাদা যদি হ্যাপি থাকে এই চাকরিতে, তাহলে জোর করে উপরে নিয়ে যাওয়ার তো দরকার নেই, যা করছে করুক না। এটা দেখ যেন তোদের সাথে যোগাযোগটা ঠিক রাখে। বরং ভালো হলো কলকাতায় কাজ, তোদের একটা ঠিকানা থাকবে, তোর দাদা নিশ্চয়ই একটা ফ্ল্যাট কিনে নেবে, তখন আর তোদের এখানে ভাড়া করে থাকতে হবে না। প্রজ্ঞা বলল, আমরা শুনেছি দাদা অলরেডি ফ্ল্যাট কিনেছে। সিধু বলল, তাহলে তোর দাদা বিয়েও করতে পারে? বললাম, কারণ আমি এই ফিল্ডে দেখেছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিয়ে করে সংসার পেতে ফেলে, তারপরেই 1-2 মাস পরে ডিভোর্স করে দেয়। রায়া বলল, সবাই করে না, হ্যাঁ তবে কেউ কেউ করে। প্রজ্ঞার দিকে তাকিয়ে এবার কাঞ্চন বলল, আচ্ছা তোর দাদা কাজটা কি করে, মানে ডিরেক্টর নাকি স্ক্রিপ্ট লেখে, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি স্পট বয়? প্রজ্ঞা বলল, আমি ঠিক জানি না দাদা কি কাজ করে, তবে আমার দাদা খুব ভালো ছবি তোলে, ক্যামেরা কেনা ওর নেশা, হতে পারে ক্যামেরার পেছনের কোনো কাজ করে। এবার রায়া বলল, তোমার দাদার নাম কি? চুপ করে আছে প্রজ্ঞা, দাদার নাম বলার ইচ্ছে নেই সেটা বুঝতে পেরে রায়া বলল, না চাইলে বলতে হবে না, আসলে আমি জিজ্ঞেস করলাম কারণ দেবমাল্যদার হাউসে যারা কাজ করে তাদের অনেককেই আমি পার্সোনালি চিনি। প্রজ্ঞা বলল, আসলে দাদাকে খুব একটা কেউ চেনে না, খুব মুখচোরা লোক, আর নিজেকে ফোকাসে আনতে পছন্দ করে না। আমার দাদার নাম পিনাকি দত্ত। কিছুক্ষণ ভেবে নিয়ে রায়া বলল, না রে, এই নামে কাউকে চিনি না, তবে প্রচুর স্ক্রিপ্ট রাইটার দেবমাল্যর কাছে আসে, প্রচুর ক্যামেরাম্যানও আসে, তাদের মধ্যে কেউ আমার অচেনা। সিধু বলল, তার মানে প্রজ্ঞার দাদা খুব বেশি দিন কাজ করছে না হয়তো। রায়া বলল, আসলে শুধু প্রোডাকশন হাউস না, এই ফিল্ডে যারা আছে, সিরিয়াল বলো বা যারা অ্যাক্টিং, এত ছেলে মেয়ে কাজ করছে এই ফিল্ডে, সবার নাম জানা সম্ভব নয়। সিধু বলল, যাই হোক, ছেলেটা যখন ভালো কাজ করছে এখানে, তখন নিয়ে যেতে চাইছো কেন? উত্তর দিল না প্রজ্ঞা। এবার রায়া বলল, আরে ভালো কাজ করলে দেবমাল্য তাকে কিছুতেই ছাড়বে না। ফাগুন আর দেবমাল্যর এই একটা জায়গায় একরকম মানসিকতা, কাজের লোকের কদর দিতে জানে। এবারও কোনো উত্তর দিল না প্রজ্ঞা, শুধু কাঞ্চন বলল, কিন্তু দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেই কথাটা তোর মায়ের কাছে গোপন করেছিস কেন? প্রজ্ঞা বলল, মা চাইছে না আমি দাদার কাজের ওই পরিবেশে যাই, একা ওখানে আমাকে যেতে বারণ করে দিয়েছে, বলেছিল ঠিকানা জেনে রাখতে। ট্যাক্সি করে মা একা একদিন যাবে। 10 মিনিট পর সিধু আর রায়া চলে গেল। রায়াকে ওর পার্লারে নামিয়ে দিয়ে সিধু নিজের দোকানে চলে যাবে বলে গেল। কাঞ্চনের অফিসে বসে আছে কাঞ্চন আর প্রজ্ঞা। সিধু রায়া চলে যাওয়াতে ফাঁকা হয়ে গেল ঘর। বেরিয়ে গেল কাঞ্চন। 5 মিনিট পরে ফিরে এলো, দুটো কাচের গ্লাসে চা নিয়ে। বলল, চা খেতে খেতে বল এবার। প্রজ্ঞা বলল,
তোমার ঝামেলা বাড়িয়ে দিলাম বলো? কাঞ্চন বলল, এমনিতেই আমার ঝামেলা বেড়েই আছে। তুই বাড়তি কিছু করিসনি। চায়ে চুমুক দিয়ে প্রজ্ঞা বলল, কয়েকটা কথা তোমাকে তখন বলবো বলবো করেও বলা হলো না। এখন বল, কি বলবো? অনেক কিছু বলার আছে, তোর মুখ বলে দিচ্ছে, কিন্তু পারিসনি সিধু আর রায়ার জন্য। কি করে বুঝলে তুমি? এত কম সময় কাউকে বোঝার চেষ্টা করিনি, মনে হচ্ছে তাই বললাম। একটা কথা বলবো? বল। তুমি আমার দিকে মাঝে মাঝে এমন করে তাকিয়ে থাকছো, স্থানকাল পাত্র জ্ঞান করছি না, তাই তো? আমি ঠিক তাই বলতে চাইনি। বল বল, আমি নিজেই বুঝতে পারছি, কিন্তু নিজেকে আটকাতে পারছি না। নিজের হাতে নিজে ফেঁসে গেছি, তবে সামলে নেব, সমস্যা নেই। আসলে এর আগে কখনো এইরকম ফিলও করিনি। কি রকম? এই যে এত কম সময়ে আমারও তোমাকেই ভরসা করতে ইচ্ছে করছে, এটাই বলছি। এর আগে এমন কখনো হয়নি। সময়টা কম, কিন্তু ফিলিংসগুলো সত্যি। এটার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। আজ যখন বেরোচ্ছিলাম তোমাদের বাড়ি থেকে, তখন তোমার বোন শতাব্দী আর ভাই সমু ওরা কেমন করে তাকালো যেন, আমার তো লজ্জাই করছিল। আমাদের বাড়ির কারোর কথা সিরিয়াসলি নিবি না, সব পাগল। এবার কাঞ্চনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রজ্ঞা বলল, ও তার মানে এতক্ষণ আমাকে তুমি যা বললে সব এমনি হালকাভাবে মজা করে বললে? ভ্রু কুঁচকে প্রজ্ঞাকে দেখে নিয়ে কাঞ্চন বলল, আমি মজা করি না। প্রজ্ঞা বলল, তাহলে বলছো কেন আমাদের বাড়ির কারোর কথা সিরিয়াসলি নিবি না? তুমি কি বাড়ির বাইরের? আচ্ছা, এবার বুঝেছি। শোনো, ওদের মধ্যে যে আন্তরিকতা আছে সেটা খুঁজলেও পাবে না। ওরা সবাই অনেক কথা বলে, এটা ঠিক, কিন্তু ওদের মন খুব ভালো সবারই। তোমারই বাড়ির লোক সবাই, তুমি জানো। তবু আমি বললাম, আমারই বাড়ির লোক, কিন্তু তোর মুখে শুনতে ভালো লাগে। মা তোমাকে ভালো ছেলে বলছিল। তোর মাকেও আমার ঠিক মায়ের মতোই লাগলো, নিরীহ শান্ত টাইপ। তোমার মা বেশি ভালো, আমার মা অতটাও না। তোমাকেই বলছি, অন্য কাউকে বলতে পারবো না। এ আবার কি কথা? এসব বলতে নেই। কি কারণে এমন বলছিস? খানিকক্ষণ চুপ করে থেকে মনে মনে গুছিয়ে নিয়ে প্রজ্ঞা বলল, মা আমার কথা ভাবছেই না। দাদা ছাড়া মায়ের মাথায় কিছু নেই। আমার বাবা বন দপ্তরে কাজ করতেন। আসলে বাবা মারা যাওয়ার পর আমাদের সমস্যা শুরু হয়েছে। বাবার চাকরিটা দাদা পেয়েছিল বন দপ্তরে, কিন্তু সেই চাকরি না করে দেবমাল্যর সঙ্গে যোগাযোগ করে কলকাতায় চলে এসেছে। তখন থেকে আমাদের বাড়িতে অশান্তি চলছে। মা সারাক্ষণ দাদার জন্য টেনশন করছে। আমার যেদিন রেজাল্ট বেরোলো সেদিন মা দাদার সঙ্গে ফোনে এতবার ঝগড়া করেছে যে আমার রেজাল্টের কথা ভালো করে শোনেইনি। আমি আর পড়তে পারবো কিনা, আমাকে মা আর পড়াতে পারবে কিনা, সে সম্পর্কে কোনো আলোচনা করার মন নেই। এখন মায়ের একটাই চিন্তা, দাদাকে আলিপুরদুয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া, বন দপ্তরে চাকরিতে ঢোকানো, তারপর একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা। এর বাইরে আমার যে একটা জীবন আছে, আমি যে মানুষ, আমার জন্য কিছু চাওয়া থাকতে পারে, এটাই মা ভুলে গেছে। কাঞ্চন বলল, তোর মাকে ভুল বুঝছিস, সময় দে। পরিস্থিতি নর্মাল হলে নিজের ভুল বুঝতে পারবি। প্রজ্ঞার গলা বুঝে এলো, বলল, আমি টায়ার্ড কাঞ্চন দা, আর ভালো লাগছে না। আমারও একটা ভবিষ্যৎ আছে বলো। মাকে বলছিলাম এমএ পড়বো। মা বলল, এখন থাক, আগে পিনাকি ঘরে ফিরে আসুক, তারপর তোকে নিয়ে ভাববো। উঠে দাঁড়িয়ে পড়ল কাঞ্চন, বলল, এসব আলোচনা এখন থাক, চল বাড়িতে যাই। বাড়িতে ফিরে কাঞ্চনের ঘরে প্রচুর লোকজন দেখে প্রজ্ঞা বলল, আপনাদের বাড়িতে সব সময় কি সুন্দর হইচই থাকে। আমার এত ভালো লাগে, কখনো মনে হবে না যে আমার কেউ নেই, আমি একা। ওর দিকে তাকালো কাঞ্চন, তারপর গলা নামিয়ে আবেগ নিয়ে বলল, নিজেকে একা মনে করবি কেন? আমি তো আছি। যখনই একা মনে হবে নিজেকে, তখনই আমাকে একটা ফোন করবি, পৌঁছে যাব তোর কাছে। বাড়ির ভেতরে ঢুকে থমকে গেল কাঞ্চন। দুজন অতিথি, রাগিনী আর জয়দীপ। জয়দীপকে দেখে কাঞ্চন খুশি হয়নি একেবারেই, কারণ জয়দীপ এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, সেটা কাঞ্চন খুব ভালো করে জানে। এবং জয়দীপের মুখ চোখ দেখে ভালোই বোঝা যাচ্ছে ফুল ফ্লেজে ডিউটিতে আছে। তাই জয়দীপকে বেশি পাত্তা না দিয়ে রাগিনীর দিকে ফোকাস করলো কাঞ্চন। কাঞ্চন আর প্রজ্ঞাকে পাশাপাশি দেখে হাসলো রাগিনী, বলল, এতক্ষণ সবার সাথে গল্প করেছি, দুজন বাকি ছিল, আড্ডাটা এখন কমপ্লিট হবে, বস এখানে। প্রজ্ঞা বলল, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি, মা চিন্তা করবে না হলে। সঙ্গে সঙ্গে রাগিনী বলল, তোমার মায়ের সঙ্গে একটু আগেই তো কথা হলো, তোমার নাম প্রজ্ঞা তো? প্রজ্ঞা হাসলো, বলল, হ্যাঁ আমার নাম প্রজ্ঞা। রাগিনী বলল, তোমার মা এখানেই বসেছিল বলছিল, এতক্ষণ বলছিল তুমি কাঞ্চনের সঙ্গে বই কিনতে গেছো।
কই দেখি কি বই কিনলে তোমরা? কাঞ্চন আর প্রজ্ঞা এবার দুজনের দিকে তাকালো। কাঞ্চন কিছু বলার আগে প্রজ্ঞা বলে উঠল, পাইনি, যে বইটা খুঁজছিলাম সেটা পাইনি। রাগিনী জিজ্ঞেস করলো, কি বই খুঁজছিলে? এবার হেসে ফেলল প্রজ্ঞা। তারপর কাঞ্চনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, উনি কে? এত কথা জিজ্ঞেস করছেন? আমি কি বই কিনতে গিয়েছিলাম ওনাকে কেন বলবো? সঙ্গে সঙ্গে রাগিনী প্রজ্ঞার দুহাত ধরে ফেললো। তারপরে বলল, আরে তুমি রাগ করছো কেন? আমার নাম রাগিনী মিত্র। আমার পাশে বসে আছে ও জয়দীপ। ফাগুন চ্যাটার্জি মারা গেছে শুনেছ তো? ওই কেসটা ওরই দায়িত্বে আছে। অল্প হেসে প্রজ্ঞা বলল, ও আচ্ছা, আমরা কলকাতায় গতকাল এসেছি। সঙ্গে সঙ্গে জয়দীপ জিজ্ঞেস করলো, আলিপুরদুয়ার থেকে এসেছেন? অমিত দত্তের বাড়িতে ভাড়া থাকার কথা ছিল, সমস্যা হওয়াতে এই বাড়িতে আছেন। প্রজ্ঞা খুব স্মার্টলি উত্তর দিল, হ্যাঁ তাই। ইতিমধ্যেই একে একে ঘর থেকে সবাই বেরিয়ে চলে গেছে, কারণ এতজনের বসার বা দাঁড়ানোর জায়গা হচ্ছিল না এই ঘরে। তাছাড়া কাঞ্চন যখন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে, তখন বাড়ির লোক কাঞ্চনের মা এসে দরজা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে চলে গেছে। জয়দীপ বলল, এমন দিনে এলেন কলকাতায়, সম্ভবত দুজনে সেলিব্রিটি মার্ডারের শোকের অভিজ্ঞতা হবে। চমকে উঠে কাঞ্চন বলল, দুজন? রাগিনী বলল, ওটাই বলতে এসেছিলাম তোকে। প্রথমত পোস্টমর্টেম রিপোর্ট এসেছে, ফাগুন চ্যাটার্জির স্টমাকে পয়জন পাওয়া গেছে, সম্ভবত মারা যাওয়ার পর ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, আজ কিছুক্ষণ আগে দেবমাল্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ওই একই পয়জন দেবমাল্যর স্টমাকেও পাওয়া গেছে। ভেন্টিলেশনে আছে, এখনো খবর ছড়ায়নি। প্রোডাকশন হাউস থেকে খবর চেপে রাখা হয়েছে, বেঁচে গেলে কিছু জানতে পারবো, যদি না বাঁচে। রাগিনী কথা শেষ করতে পারল না, তার আগে কাঞ্চন বসে পড়ল খাটের উপরই। প্রজ্ঞা বলল, আমি মায়ের কাছে যাচ্ছি। রাগিনী তাকালো কাঞ্চনের দিকে। জয়দীপ এবার কাঞ্চনকে বলল, কাল সকালে আমার বাড়িতে আয়, একদম একা আসবি। আমি রাগিনী সুগত থাকবো, দেরি করবি না। সকাল 9টা, জয়দীপের বাড়ি। রাগিনী আর সুগত চলে এসেছে ইতিমধ্যেই। কাঞ্চন এসে বুঝতে পারল সবাই তার জন্যই অপেক্ষা করছে। জয়দীপের এই ঘরে ছড়িয়ে আছে দুটো বিন ব্যাগ, তারই একটাতে আরাম করে বসে আছে সুগত। মেঝেতে রাখা ডাবল কুশনের ওপর বসেছে রাগিনী। জয়দীপ আর কাঞ্চন পাশাপাশি সোফায়। অফিসে যাবার আগে জয়দীপের স্ত্রী রুবাব সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়ে গেছে রান্নাঘরে। আপাতত 4 জনের হাতে কালো চা। একবার সকলের দিকে তাকিয়ে নিল কাঞ্চন, তারপর বলল, কি বলতে হবে বলো? জয়দীপ বলল, তুই যেদিন ফাগুন চ্যাটার্জির অফিসে গিয়েছিলি, সঙ্গে ওই সিধু ছেলেটাও ছিল। সেদিন ফাগুনের সঙ্গে তোদের কি কথা হয়েছে ডিটেলসে বল, কিছু গোপন না করে। মনে মনে জয়দীপ ঠিক করেই এসেছিল, যা সত্যি তাইও বলবে, না হলে তার জন্য সিধু আর রায়া জড়ে যেতে পারে। কাঞ্চন নিজের ভুল স্বীকার করে নিলে অযথা এক্সট্রা ঝামেলাগুলো ফেস করতে হবে না তাদের। মনে মনে গুছিয়ে নিয়ে তাই এবার সেদিন ফাগুন চ্যাটার্জির অফিসে সেদিন কাঞ্চনের সঙ্গে রায়ার যা কথা হয়েছিল সবটা বিস্তারিত বলল, এবং ফাগুনের সঙ্গে কাঞ্চনের যোগাযোগ করিয়ে দিয়েছিল রায়া। তার আগে পাড়ায় থাকলেও রায়াকে ভালো করে চিনতই না কাঞ্চন, সেটাও বলল। সবটা শোনার পর হাসল রাগিনী, বলল, তার মানে রায়া প্রশংসা করেছে তোর, যাতে তোর ওপর এতটা ভরসা করেছে ফাগুন, তোকে বাড়িতে ডেকে নিয়ে মানুষ মারার সুপারি দিয়ে দিচ্ছে। কাঞ্চন বলল, এটা আমি ভেবেছি, এটাকে প্রশংসা করা বলে না। সুগত বলল, ওরকমভাবে দেখো না ব্যাপারটা, আসলে কাঞ্চনের বুদ্ধির ওপর ভরসা করেছে ফাগুন। ইভেন্ট ম্যানেজমেন্ট করে এবং খুব শার্প ছেলে, সেরকমই কাউকে খুঁজছিল ফাগুন। রায়ার পরিচিত এরকম একমাত্র কাঞ্চনই ছিল, তাই কাঞ্চনকে রেফার করেছে, সিম্পল। জয়দীপ বলল, আমারও সেটাই মনে হয়। কাঞ্চন এবার বলল, আগে সত্যিটা বলিনি, তাই সরি। আমি আসলে সামনে অনেকগুলো কাজের প্রেশার আছে, ফ্ল্যাটটা হ্যান্ডওভার করবে তমালদা, সবকিছু নিয়ে ঘেটেছিলাম, তাই এই সমস্ত ঝামেলা এড়াতে। রাগিনী বলল, সত্যিটা গোপন করেছিস, ওটা আরো ভুল। কাঞ্চন বলল, হ্যাঁ সেটা পরে বুঝেছি। রাগিনী বলল, আচ্ছা ফাগুনের কথা থেকে ফাগুনের শত্রু কে হতে পারে সেটা কোনো আন্দাজ করতে পেরেছিস? কাঞ্চন বলল, ফাগুনকেই চিনি না, তাহলে তার বন্ধুকে আর শত্রুকে কি করে বুঝবো? রাগিনী বলল, তবে কেউ তো আছে যাকে ফাগুন ভয় পাচ্ছিল, এতটাই ভয় পাচ্ছে যে তাকে মেরে ফেলার কথাও ভাবতে পেরেছে, নিজের ক্ষমতা নেই বলে। হেয়ার ড্রেসারের
হেল্প নিয়েছে, এতটাই মরিয়া। একবারও ভাবেনি যে এটাতে লোক জানাজানি হয়ে যেতে পারে। জয়দীপ বলল, কিন্তু ফাগুনের তুলনায় সেই শত্রু বেশি শক্তিশালী, কারণ সে দায়িত্ব নিয়ে সবার অজান্তে নিজেই তার শত্রু দমন করেছে, ফাগুনকে ওপর থেকে ফেলে দিয়ে। রাগিনী বলল, শুধু ফাগুন নয়, ধরে নিতে পারি দেবমাল্য তার শত্রু ছিল। এবার জয়দীপ বলল, একদম, এটাই আমারও মনে হচ্ছে। দেবমাল্য শত্রু হিসেবে ভারী ছিল, কারণ আমার কাছে লাস্ট আপডেট যা আছে তাতে দেবমাল্য মারা গেছে, কিন্তু সেই খবর এখনো বাইরে বের করতে দেয়নি প্রোডাকশন। আচমকা এই খবরের জন্য তৈরি ছিল না কেউ। তাই জয়দীপের কথা শেষ হতেই তিনজনে একসঙ্গে তাকালো জয়দীপের দিকে। কয়েক মিনিট পর রাগিনী বলল, মানে দুটো খুন? এবং এখন আমি নিশ্চিত যে একজনই খুনি, সেই জন্যই একই ধরনের পয়জন পাওয়া গেছে দুজনের পেটেই। কাঞ্চন বলল, ব্যাপারটা তো আরো বেশি জটিল হয়ে গেল তাহলে। এবার রাগিনী বলল, ব্যাপারটা জটিল ছিলই, সেটা বুঝতে পেরেই ফাগুন চ্যাটার্জি তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন, নিজেকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু কোনোটাই পারলেন না। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেল। ফাগুনের আগে অ্যাটাক করলো ফাগুনের শত্রু। জয়দীপ বলল, আমার ধারণা দেবমাল্য চিনতে পেরেছিল খুনিকে, আর সেই কারণে দেবমাল্যকেও চলে যেতে হলো। কাঞ্চন বলল, ফাগুন চ্যাটার্জি এবং দেবমাল্য কারোর কমন শত্রু মানেই সেই ইন্ডাস্ট্রিরই কেউ হবে। রাগিনী বলল, তার কোনো মানে নেই। ব্যক্তিগত জায়গায় শত্রুতা থাকলে আত্মীয় পরিজন, বন্ধু, প্রতিবেশী যে কেউ হতে পারে। কথা হচ্ছে যেই হোক, তার প্ল্যানিং এবং সাহস ভেবে দেখার মতোই। যে রাতে ফাগুন চ্যাটার্জি খুন হয়েছে, মানে যে রাতে খাবারে বিষ মিশিয়ে তাকে খাইয়ে তারপর তার বডি 20 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, সেই রাতে কে কে এসেছিল ফাগুনের ফ্ল্যাটে? গেটের সিকিউরিটির কথা অনুযায়ী ফাগুনের 9 জন অফিস স্টাফ, কাঞ্চন, সিধু, ফাগুনের হেয়ার ড্রেসার আর ফাগুনের মা এসেছিল। এছাড়া সেদিন ফ্ল্যাটে আর কেউ আসেনি। জয়দীপ এবার রাগিনীর দিকে তাকিয়ে বলল, অফিসের জন্য 9 জন স্টাফ আছে, তাদের প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে, খুব কোঅপারেটিভ, প্রত্যেকে লোকাল, 20-25-এর মধ্যেই বয়স সকলের। আজ কাঞ্চনের সাথে কথা হলো, বাকি রইল ফাগুনের মা, রায়া বলে মেয়েটি, আর সিধুকে ভেবেছি আজ বিকেলে গিয়ে মিট করে নেব। ঠিক এই সময় সুগত বলল, ফাগুনের মা কোথায় থাকে? জয়দীপ বলল, এটাই কেউ বলতে পারছে না, এটা একটা মিস্ট্রি। মেয়ে মারা যাবার পরেও মাকে কেউ দেখতে পায়নি, যেহেতু ফাগুন চ্যাটার্জির অন্য কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা যায়নি, তাই এখন জানার কোনো উপায় নেই। প্রোডাকশনের লোকেরা বলছে ফাগুনের আত্মীয় বলতে তেমন কেউ নেই, তারা ফাগুনের মায়ের সম্পর্কেও কিছু বলতে পারছে না। রাগিনী বলল, আত্মীয় নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, একজন প্রেমিক আছে আর মারাত্মক একজন শত্রু। বোঝাই যাচ্ছে ফাগুনের অবস্থা সত্যিই জটিল ছিল। তবে ফাগুনের মাকে খুঁজে বের করো। ভদ্রমহিলা সামনে আসছেন না কেন আর? জয়দীপ বলল, মেয়ের মৃত্যুতেও যিনি সামনে আসতে পারছেন না বা আসছেন না, তাকে খুঁজে বের করা মুশকিল। তবে আমরা আজ ফাগুনের সমস্ত চেনা পরিচিত জায়গায় খোঁজ নিচ্ছি। মা, বাবা, ভাই বোন বা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয় থাকলে তার খোঁজ চলছে। ঠিক এই সময় কাঞ্চনের দিকে তাকিয়ে রাগিনী বলল, আচ্ছা, তোদের বাড়ির ওই মেয়েটা নতুন এসেছে, ওর কি ব্যাপার? ঠিক এই কথাটাই ভাবছিল কাঞ্চন, যে প্রজ্ঞার দাদার কথাটা এখন বলা ঠিক হবে কিনা। রাগিনী যেভাবে এগোচ্ছে তাতে প্রজ্ঞার দাদার কথাটা জানতেই পারবে। মনে মনে গুছিয়ে নিয়ে কাঞ্চন বলল, আসলে ওরা আলিপুরদুয়ারে থাকে, সেটা তো তোমরা জানোই। প্রজ্ঞা আমাকে যেটা বলেছে সেটা হলো, ওর দাদার সাথে মিট করতে ওরা কলকাতায় এসেছে। দেবমাল্য প্রোডাকশনে ওর দাদা কাজ করে, কিন্তু প্রজ্ঞার বাবা মা চায় না যেই ফিল্ডে ওর দাদা থাকুক। ওরা চাইছে পিনাকি বন দপ্তরে চাকরিটা পেয়েছিল সেটা কন্টিনিউ করুক। এটা নিয়ে ছেলের সঙ্গে ফ্যামিলির একটা টানাপোড়েন চলছে। সেদিন আমি প্রজ্ঞাকে নিয়ে গিয়েছিলাম দেবমাল্যর অফিসে। সেখানে একটা ছেলে প্রজ্ঞাকে ওপেন থ্রেট করছিল যাতে আর ওই ফ্ল্যাটে প্রজ্ঞা না যায়। ঠিক এই সময় রাগিনী বলল, আর তুই এই কথাগুলো বিলকুল চেপে যাচ্ছিলি? কাঞ্চন বলল, তেমন তো সত্যি বলার মতো এটা নয়, বরং খামোখা জড়িয়ে যাওয়ার চান্স থাকছে, তাই আর বলিনি। রাগিনী এবার জয়দীপের দিকে তাকিয়ে বলল, তুমি আর সুগত তোমাদের মতো কাজ করেছো, এবার আমি আমার মতো একটু কাজ করি। আজ একবার দেবমাল্যর ওই ফ্ল্যাটে যাব, তারপর কাঞ্চনকে নিয়ে প্রথমে রায়া, তারপর সিধু, তারপর প্রজ্ঞা। কাঞ্চন বলল, রাগিনী দি, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার সঙ্গে আমি যাব। রাগিনী বলল, সমস্যা নেই, চল। দেবমাল্যর এই ফ্ল্যাটটা বেশ বড়। ফ্ল্যাটে ঢুকতেই রাগিনী দেখল এই বড় হলঘরের মেঝেতে অনেকগুলো ছেলে বসে আছে। এই হলঘরকে ঘিরে বেশ কয়েকটি ঘর, কিন্তু প্রত্যেকটি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। বড় এই হল ঘরের মাঝখানে গোল হয়ে বসে কোনো ব্যাপারে আলোচনা চলছে। কলিং বেল শুনে যে ছেলেটি দরজা খুলে দিয়েছে সে রাগিনী কি আর কাঞ্চনকে চেনে না।
ঘরের ভেতরে রাগিনী ঢুকতেই মেঝেতে বসা একটি ছেলে উঠে দাঁড়িয়ে রাগিনীর সামনে এসে জিজ্ঞেস করলো, কাকে চাই? রাগিনী বলল, আমি রাগিনী মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। ফাগুন চ্যাটার্জির মার্ডার কেসটা আমাকে ইনভেস্টিগেট করতে বলেছিল দেবমাল্য, কিন্তু দেবমাল্য দুর্ঘটনার পর দুটো কেসই চলে এলো। আশা করি আপনারা আমার সঙ্গে কোঅপারেট করবেন। এবার ছেলেটি বলল, কিসের ইনভেস্টিগেশন, কিসের কোঅপারেশন? দুটোই অ্যাক্সিডেন্ট। ভুলভাল খবর পেয়ে কোথা থেকে চলে আসেন? ঠিক এই সময় ছেলেটির দিকে তাকিয়ে রাগিনী বলল, আপনার নাম জিকো। মাধবী আপনার বান্ধবী তো? মাধবী দাদার কেসটা কি বলুন তো? কাঞ্চন লক্ষ্য করলো রাগিনীর কথা শুনে ছেলেটি সেকেন্ডের মধ্যে পাল্টে গেল। তার এক্সপ্রেশন দেখার মতো, গোটা মুখে নানান রকমের ভাঙচুর, প্রায় কাদো কাদো হয়ে একেবারে অন্য মানুষের আকার ধারণ করলো জিকো। রাগিনীর কথা শুনে প্রত্যেকেরই যে টনক নড়েছে সেটা বোঝা গেল তাদের একে একে উঠে দাঁড়ানো দেখে। এবার সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে রাগিনী বলল, আমার খবর যে ভুলভাল নয় এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। ঠিক এই সময় চারটে বন্ধ দরজার একটি দরজা খুলে দীর্ঘাঙ্গী সুন্দরী টাইপ একটি মেয়ে বেরিয়ে এলো। পরনে শিফন শাড়ি, পাতলা শাড়ির ভেতরে শরীরের অনেকটা অংশে দৃশ্যমান। মেয়েটি বাঙালি মেয়েদের তুলনায় শুধু লম্বা নয়, গায়ের রং, চোখের মণি, মাথার চুল সবেতেই অবাঙালির ছাপ। তবে অসাধারণ সুন্দরী এ ব্যাপারে সন্দেহ নেই। বড় বড় চোখে ডিপ করে কাজল, চকচকে ঠোঁট, এক কথায় সম্পূর্ণ মেকআপে আদ্যপান্ত একজন মডেল। এই ধরনের মেয়েরা জোরে জোরে হাসলে বা চিৎকার করে কথা বললে মানিয়ে যায়, কিন্তু মেয়েটির চেহারা যতটা উজ্জ্বল, গলার স্বর এবং আচরণ ততটাই ফিকে। রাগিনীর কাছাকাছি এসে সামান্য ভাঙা কিন্তু খুব ধীর গলায় কাঞ্চন এবং রাগিনীর দিকে তাকিয়ে মেয়েটি এবার বলল, আপনারা বসুন। এতক্ষণে কাঞ্চন রাগিনী দুজনেই লক্ষ্য করলো হলে ডান দিকে লেদারের সোফা দিয়ে বেশ কিছুটা জায়গা সাজানো রয়েছে। রাগিনী আর কাঞ্চনকে সেখানে নিয়ে বসালো মেয়েটি। দুজনের বসার সোফায় বসেছে রাগিনী আর কাঞ্চন। উল্টো দিকে দুটো সিঙ্গেল সোফায় একটিতে এই মডেল বসলো। একটু দূরেই সেই জনাসাতিক ছেলে যারা একটু আগেই নিজেদের মধ্যে কিছু আলোচনা করছিল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগিনী আর কাঞ্চনকে লক্ষ্য করছে এই মুহূর্তে। এবার এই মডেল নমস্কারের ভঙ্গিতে হাত জোর করে রাগিনীর দিকে তাকিয়ে বলল, আমি দেবিকা, এখানেই কাজ করি। রাগিনী বলল, আপনি কি অভিনেত্রী? অল্প হেসে দেবিকা বলল, আমি মডেলিং করি। অভিনেত্রী হওয়ার ইচ্ছে এখনো পর্যন্ত হয়নি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। রাগিনী বলল, আমি একটু সবার সঙ্গে কথা বলতে চাই, আপনাকে দিয়ে শুরু করব? কিছু ভেবে নিয়ে দেবিকা এবার বলল, সবাই সব প্রশ্নের উত্তর দেবে, কিন্তু তার আগে আপনি একটু বলুন, আপনাকে এই কাজে নিযুক্ত করেছেন কে? কয়েক মিনিট চুপ করে থেকে রাগিনী এবার কাঞ্চনের দিকে তাকালো, তারপর আবার দেবিকার দিকে তাকিয়ে নির্দ্বিধায় বলে দিল, আমি নাম বললেই আপনি কি চিনবেন? আলিপুরদুয়ারে প্রজ্ঞা আমাকে নিয়োগ করেছে এই দুটো মার্ডার কেসে ইনভেস্টিগেট করার জন্য। এবার দেবিকা বলল, চিনি, পিনাকির বোন। রাগিনী বলল, তাহলে তো ভালোই হলো, আশা করি আপনারা এরপর আমাদের সঙ্গে সবাই কোঅপারেট করবেন। দেবিকা বলল, নিশ্চয়ই করবে। আপনি বলুন কোথায় কিভাবে কথা বলবো আমরা? রাগিনী বলল, আমি এখানেই বসছি, আমার সাথে যে আছে ওর নাম কাঞ্চন, আমার বন্ধু। ওর সামনে কথা বলতে দ্বিধা করবেন না বিন্দুমাত্র। আপনারা সবাই অন্য ঘরে চলে যান, একজন একজন করে এখানে আসুন, আমি প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলছি এখানেই। রাগিনীর কথা মতো প্রত্যেকে অন্য ঘরে চলে গেল, একমাত্র দেবিকা ছাড়া। এই বড় হল ঘরে এখন রাগিনী আর কাঞ্চনের সঙ্গে দেবিকাও আছে। দেবিকার গোটা মুখে একটা বিষণ্ণতা, সেটা প্রথম থেকে লক্ষ্য করেছে রাগিনী। কথা বললেও দু চোখে অব্যক্ত যন্ত্রণা, রাগিনীর চোখ আড়াল হয়নি। দেবিকা বলল, আগে আমাকে দিয়ে শুরু করুন। অল্প হেসে রাগিনী বলল, বেশ, আপনার বাড়ি কোথায় বলুন? মধ্যম গ্রামে। মডেলিং করছেন কতদিন হলো? 5 বছর। মধ্যম গ্রাম থেকে যাতায়াত করেন কলকাতায়? সব সময় সম্ভব হয় না, টানা শুটিং থাকলে আমি এই ফ্ল্যাটে থেকে যাই। আপনি এই ফ্ল্যাটে থাকেন? থাকি বলাটা ঠিক হবে না, প্রয়োজনে থেকে যাই। এখানে আরও যাদের দেখছি তারা কারা? তারা সবাই আমার মতোই এই প্রোডাকশনের কর্মচারী। সত্যিটা জানলে তদন্তে সুবিধা হয়। সকলের মতো আপনি কি শুধুই কর্মচারী? আমরা শুধুই বন্ধু ছিলাম, একেবারেই অন্য কিছু নয়। স্যার ভালোবাসতো ফাগুনকে, ওদের রিলেশন একেবারে পিওর ছিল। সেখানে আমি কেন, অন্য কেউ ঢুকতে পারবে না। এই ফ্ল্যাটে দেবমাল্য আসতেন না, খুব কম। এই ফ্ল্যাটটা স্যার কিনেই রেখেছিলেন প্রয়োজনে ব্যবহারের জন্য, এখন আমরা ব্যবহার করি। আপনি বিবাহিত? আমি ডিভোর্সি। আপনার হাজবেন্ড আপাতত বিদেশে, যোগাযোগ নেই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? শুধু আমার মা। আচ্ছা,
দেবমাল্যর কোনো শত্রুকে আপনি চেনেন যিনি দেবমাল্যকে খুন করতে পারেন? না, স্যারের কোনো শত্রু থাকতে পারে আমি সেটা বিশ্বাস করি না, কিন্তু শত্রু তো আছেই যে বিষ দিয়ে মেরে ফেলতে পারে। আমি এখনো বিশ্বাস করি দুটোই অ্যাক্সিডেন্ট। দেবমাল্য আর ফাগুন দুজনেই ভালো মানুষ ছিলেন, ওদের শত্রু থাকতে পারে না, ওদের মেরে কারোর কোনো লাভ হবে না। সেদিন ফাগুন চ্যাটার্জি খুন হয়ে নিজের ফ্ল্যাটে ছাদের ওপর থেকে পড়ে গিয়ে সেদিন আপনি কোথায় ছিলেন? অ্যাড এজেন্সি শুটিংয়ের জন্য মন্দারমণি গিয়েছিলাম, গতকাল মন্দারমণি থেকে ফিরেছি আমি। দেখুন, এটা একটা খুনের কেস, প্রয়োজন হলে আপনি মন্দারমণিতে যেখানে ছিলেন বা যাদের সঙ্গে শুটিং করেছেন এইসব ব্যাপারে আমরা একটু খোঁজ নেব। দেবিকা বলল আপনি চাইলে আমি এখনই আপনাকে সব নম্বর দিয়ে দিচ্ছি। যদি বলেন গিয়ে কথা বলবেন, হয়ে যাবে ব্যবস্থা, আর যদি বলেন ফোনে এখনই যোগাযোগ করবেন, সেই ব্যবস্থা হয়ে যাবে। এবার বলুন, ফাগুন চ্যাটার্জির মারা যাওয়ার পর দেবমাল্যর রিয়াকশন কি ছিল? কোনো আলোচনা করেছিলেন? কাউকে সন্দেহ করে দেবমাল্য কোনো কিছু শেয়ার করেছিল আপনার সঙ্গে? আসলে এই ফিল্ডে সবাই সবার প্রতিদ্বন্দ্বী। আপনি যদি সেই হিসেবে সন্দেহ করেন তাহলে সন্দেহের তালিকায় সবাই থাকবে, এমনকি আমিও। তাই সেইভাবে কারোর নাম বলা যাবে না। দেবমাল্য ভেঙে পড়েছিল, কথা বলার অবস্থায় ছিল না। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল, তার বেশি কিছু তো লক্ষ্য করিনি আমি। ফাগুন চ্যাটার্জির মাকে চেনেন আপনি? এই ফ্ল্যাটে একদিন এসেছিল, সেদিন দেখেছিলাম। এই ফ্ল্যাটে কেন এসেছিল? ফাগুন কি এই ফ্ল্যাটে থাকতো? ফাগুন বড় অভিনেত্রী, নায়িকা, সে কেন এই ফ্ল্যাটে থাকবে? এই ফ্ল্যাটে কর্মচারীদের জন্য। ফাগুন চ্যাটার্জির মা এখানে এসেছিল দেবমাল্যর সঙ্গে ঝগড়া করতে। ঝগড়া কেন? ভদ্রমহিলা মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন না এই মুহূর্তে, কারণ বিয়ে হলেই ফাগুন প্রেগনেন্ট হবে, তাদের কেরিয়ার নষ্ট হবে, এটাই ওনার ধারণা। ফাগুনের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, রিলেশন থাক, কিন্তু বিয়ের চিন্তা মাথা থেকে বার করে দিতে হবে, এটা বলতেই ফাগুনের মা এখানে এসেছিল। তখন এই ফ্ল্যাটে কারা ছিল? আপনি ছিলেন সেই সময়? এখন যারা আছে তখন তারা সবাই ছিল, আমিও ছিলাম। তার মানে দেবমাল্যর সঙ্গে ফাগুনের বিয়েতে ফাগুনের ফ্যামিলির আপত্তি ছিল? সাংঘাতিক আপত্তি ছিল। ফাগুনের ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, শুধুমাত্র এই একটা সম্পর্ক ধরে রাখার জন্য। দেখতেই তো পেলেন, ফাগুনের মৃত্যুর পরে ওর কোনো আত্মীয়কে দেখা গেল না। ফাগুনের পরিবারে কে কে আছে? মা আছে, বোন আছে, আর কেউ আছে কি না বলতে পারবো না, তবে তারা কোথায় থাকে সেটাও জানি না। ফাগুনের মায়ের কোনো ছবি আছে আপনার কাছে? এখন তো নেই, তবে আমি চেষ্টা করব সংগ্রহ করে রাখার। ফাগুন চ্যাটার্জি ছাড়া দেবমাল্যর অন্য কোনো বান্ধবী ছিল? আমি ছিলাম, তবে আমার সঙ্গে কোনো মেন্টাল ব্যাপার ছিল না, পুরোটাই ছিল বন্ধুত্ব এবং প্রফেশন। আর কেউ? দেখুন, ফাগুন দেবমাল্যর সম্পর্ক সবাই জানতো, কাজেই ওরকম কিছু কারোর সঙ্গে ছিল বলে আমি জানি না। এবার আপনি সবার সাথে কথা বলে দেখতে পারেন। এবার বলুন, দেবমাল্যর পেটে পয়জন পাওয়া গেছে, দুদিন আগের ঘটনা। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল দেবমাল্যর। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন আপনি এখানে ছিলেন? সেদিন একটা খাবারের প্যাকেট বাইরে থেকে এসেছিল। দেবমাল্যর কোনো ফ্যান নতুন ছবির আনন্দে খাবার পাঠিয়েছিল। খুব অল্প পরিমাণ খাবার ছিল বলে একা দেবমাল্য খেয়েছে, আমরা কেউ খাইনি। এ কথা আমরা পুলিশকেও বলেছি, কিন্তু খাবারটা কে পাঠিয়েছে জানা যায়নি শেষ পর্যন্ত। খাবারটা দিতে এসেছিল একটি ছেলে, পরে অনেক চেষ্টা করেও তাকে আমরা খুঁজে পাইনি। ছেলেটির হাত থেকে খাবারটি কে নিয়েছিল? সেদিন এই ফ্ল্যাটে আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। দরজা খুলে আমিই নিয়েছিলাম খাবারটা। আসলে খাবার দেখে ছেলেটার মুখের দিকে বেশিক্ষণ তাকাইনি, তবে চোখে চশমা ছিল ছেলেটির, মোটা গোঁফ ছিল, গালে অল্প দাড়ি ছিল, এটুকু দেখেছি। বাকি আর কিছু তেমন মনে নেই। পরে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি। আচ্ছা বেশ, এবার লাস্ট প্রশ্ন, আপনার বয়স কত? পড়াশোনা কোথায় করেছেন? 32 বছর বয়স আমার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। এবার আপনি গিয়ে জিকোকে পাঠিয়ে দিন। চলে গেল দেবিকা রাগিনীর সামনে। এবার এসে বসলো জিকো, রোগা পাতলা মাঝারি হাইট, একেবারে হাল ফ্যাশনের বড় বড় করে চুল কাটা, সামান্য লতানো ভাব চেহারার মধ্যে, বড় কুর্তা আর জিন্স পরনে। যা জিজ্ঞেস করব সব সত্যি কথা বলবে। আচ্ছা, তোমার পুরো নাম কি? জগদীশ দাস। ডাকনাম জিকো? ডাকনাম জগা। জিকো নাম দিয়েছিল এই দেবী দিদি। এখানে কতদিন ধরে আছো? 2 বছর। আগে কি করতে? ছবি তোলা আমার শখ, ছবি তোলাতেই বেশিরভাগ সময়টা কাটতো। পড়াশোনা? সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়েছি। এখানে কি কাজ করো? যে যেমন বলে তাকে তেমন ভাবে অ্যাসিস্ট করি। দিদি বলে দেয় আমাদের সবাইকে কাজ, আমরা সেইভাবেই কাজ করি। যেদিন ফাগুন চ্যাটার্জি খুন হয় সেদিন তুমি কোথায় ছিলে? দিদির সঙ্গে মন্দারমণি গিয়েছিলাম। যেদিন দেবমাল্য অসুস্থ হয়ে পড়ে সেদিন তুমি এই ফ্ল্যাটে ছিলে? হ্যাঁ ছিলাম। একটা ছেলে খাবার নিয়ে এলো, দিদি ছেলেটির হাত থেকে খাবার নিল।
স্যার বলল ফ্যান খাবার দিয়েছে, স্যার ওটাই খাবে। ব্যাস, তারপরে এবার তুমি গিয়ে পরের জনকে পাঠিয়ে দাও। জিকর পরে রাগিনী কথা বলল। সানি, বিল্ল, শুভা, কানাই, সুবল, মুথু, কুণাল এদের সকলের সঙ্গে। এরা সকলে দেবমাল্য প্রোডাকশনের কর্মচারী এবং এরা দেবমাল্যর এই ফ্ল্যাটেই থাকে। সেই দিন খাবার পাঠিয়েছিল দেবমাল্যর এক ভক্ত এবং সেই ভক্তকে এরা কেউ চেনে না। সেই খাবার একজনের মতোই ছিল এবং কিছু না ভেবেই দেবমাল্য বাইরে থেকে আসা সেই খাবার খেয়েছিল সেদিন। সেই খাবার অন্য কেউ খায়নি, একা দেবমাল্যই খেয়েছিল। দেবমাল্য অসুস্থ হয়ে যাবার পর সেই খাবার বাইরে ফেলে দেওয়া হয়েছে। দেবমাল্যর কোনো শত্রু ছিল না, এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। দেবিকা থেকে শুরু করে এই ফ্ল্যাটের প্রত্যেকেরই এই একই বক্তব্য। প্রত্যেকের বক্তব্যই অদ্ভুতভাবেই মিলে গেল একে অন্যের সঙ্গে, যেন সবাই রিহার্সাল করা স্ক্রিপ্ট পড়ছে। দেবমাল্যর থেকে বেরিয়ে এসে কাঞ্চনের দিকে তাকালো রাগিনী, বলল কি বুঝলি? কাঞ্চন বলল এদের কাছ থেকে কথা বের করা যাবে না, পুলিশের কাছে কি বলবে? আগে থেকে প্র্যাকটিস করে রেখেছে, তার বাইরে একটা কথা বলছে না। তোমার প্রশ্নের উত্তরেও সেইটাই মুখস্থ বলে দিল। রাগিনী বলল একদম তাই, সেটাই তো দেখছি। তবে দেবিকাকে কি বুঝলি? হাসলো কাঞ্চন, বলল আমার ধারণা দেবিকার একটু গন্ডগোল আছে। রাগিনী বলল হ্যাঁ, গন্ডগোলটা আমার চোখে পড়েছে। গলার আওয়াজ এবং বডি স্ট্রাকচার মেয়েদের মতো নয়। তুই যেটা বলতে চাইছিস আমিও সেটাই ভাবছি। দেবিকা সম্পূর্ণ মেয়ে নয়। কাঞ্চন বলল খুব খুঁটিয়ে না দেখলে বোঝার উপায় নেই। সুন্দরী বলাই যায় এবং নিখুঁত। আমি তুমি হয়তো একটু বেশি লক্ষ্য করেছি বলে বুঝতে পারলাম, তবে এক ঝলকে খুব অল্প সময়ের দেখাতেই কখনোই বোঝা যাবে না। সব মিলিয়ে আকর্ষণীয় দেবিকা। হাসলো রাগিনী, বলল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেবিকার ব্যাপারে তোর সঙ্গে একমত আমি। তবে এবার আমি যাব সিধু, রায়া আর তোর প্রজ্ঞার সঙ্গে দেখা করতে। হেসে ফেললো কাঞ্চন, বলল প্রজ্ঞা আমার নয় রাগিনী দি। সিধুর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে হয়নি। খুব পরিষ্কার, স্পষ্ট আর ছোট্ট উত্তর সিধুর, যেটা কাঞ্চনের সঙ্গে হুবহু মিলছে। কারণ সেদিন রাতে ফাগুন চ্যাটার্জির ফ্ল্যাটে কাঞ্চনের সঙ্গে সিধুও গিয়েছিল। সিধুর বাড়ি থেকে বেরিয়ে রায়ার দোকানে গেল রাগিনী আর কাঞ্চন। রায়ার দোকানে এসে ছোট্ট একটা ঘটনা ঘটে গেল। কাঞ্চন আর রাগিনীকে বসতে বলে দোকানের পেছন দিকে ওয়াশরুমে যাবে বলে চলে গেল রায়া। 20 মিনিট পরও যখন রায়া আসছে না দেখে, রাগিনী উঠে দাঁড়িয়ে পড়লো ওয়াশরুমের দিকে যাবে বলে। ঠিক সেই মুহূর্তে জয়দীপের ফোন এলো। রাগিনী জানতে পারলো রায়াকে নিয়ে জয়দীপ বসে আছে রায়াদের বাড়িতে। রাগিনী আর কাঞ্চনকে সেখানেই যেতে বলল জয়দীপ। মেন রাস্তা দিয়ে কিছুটা ভেতরে, গলির মুখে ছোট বাড়ি। দোকান থেকে রায়াদের বাড়িতে যেতে সময় লাগলো 3 থেকে 4 মিনিট। বাড়িতে শুধু রায়া আর রায়ার মা। এই মুহূর্তে রায়ার মা রান্না করতে করতে এসে দাঁড়িয়েছেন রায়ার পাশে। জয়দীপের কথা মতো রাগিনী আর কাঞ্চন যখন রায়াদের বাড়িতে এলো, তখন রায়া আর রায়ার মা দুজনকেই পাশাপাশি দুটো চেয়ারে বসিয়েছে জয়দীপ। রাগিনীকে দেখে প্রথমে থমকে গেল রায়া। কিছুটা বিরক্ত নিয়ে রায়ার দিকে তাকিয়ে রাগিনী বলল আমাদের বসিয়ে রেখে ওয়াশরুমে যাবার নাম করে তুমি বাড়িতে চলে এলে কেন? জয়দীপ বলল সম্ভবত পার্লারের পেছনে দরজা দিয়ে বেরোনোর রাস্তা আছে, সেখান দিয়ে বেরিয়ে ম্যাডাম অন্য কোথাও চলে যাচ্ছিল। অটো স্ট্যান্ডে আমার সঙ্গে দেখা হলো, আমি তোমাদের দিকেই আসছিলাম। আমাকে দেখে ম্যাডামের পালানোর চেষ্টা ব্যর্থ হলো, রিকোয়েস্ট করে ওনাকে ওনার বাড়িতে নিয়ে এলাম। এবার অবাক হয়ে কাঞ্চন বলল কিন্তু পালাচ্ছিলি কেন? রাগিনী দেখলো রায়া কাঁদছে, সেই সঙ্গে চোখে আঁচল চাপা দিয়ে রায়ার মাও কাঁদছে। রাগিনী তাকাতেই রায়া বলল দিদি, আমি আপনাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছি, সেই জন্য চলে গেছিলাম। রাগিনী বলল কোথায় চলে যাচ্ছিলে? রায়া বলল জানি না, মাথায় কিছু আসছিল না, শুধু আপনাকে এড়িয়ে যেতে চাইছিলাম। রাগিনী বলল এটা চূড়ান্ত বোকামি, তুমি যদি কিছু না করে থাকো তাহলে খামোখা পালাতে যাবে কেন? রায়া বলল বিশ্বাস করুন দিদি, আমি কিছু করিনি। রাগিনী বলল সেটাই তো শুনতে চাই, ডিটেলস বলো। তুমি যদি এখন আমাকে ডিটেলসে না বলো তাহলে আজকেই তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে জয়দীপদা, কারণ তুমি ফাগুন চ্যাটার্জির সঙ্গে সঙ্গে সবসময় থাকতে, সেদিনও ছিলে। তুমি যে ঠেলে ফেলে দাওনি তার কোনো প্রমাণ নেই। সিসিটিভি ফুটেজে তোমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার কোনো ছবি নেই। কাজে এমনিতেই তুমি সব দিক থেকে ফেসে আছো। এবারও যদি আমাদের সঙ্গে কোঅপারেট না করো তাহলে তোমাকে আমরা কেউ বাঁচাতে পারবো না, সমস্ত কিছু তোমার এগেইনস্টে চলে যাবে। এবার গলা তুলে হাউমাউ করে কেঁদে উঠল রায়া এবং রায়ার মা দুজনেই। কাঁদতে কাঁদতে রাগিনীর পায়ের কাছে এসে হাত জোর করে বসে পড়লো রায়ার মা। 2 হাত দিয়ে ধরে রায়ার মাকে খাটের ওপর বসালো রাগিনী। তারপর বলল রায়া যদি নির্দোষ হয় তাহলে ওর কিছু হবে না, আমি আপনাকে কথা দিলাম। রায়া বলল বিশ্বাস
করুন আমি নির্দোষ, আমি কিছু জানি না, কিন্তু আমার খুব ভয় করছে, বিশ্বাস করুন আমি কিছু করিনি। রাগিনী বলল, শুরু থেকে বলো। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এগুলো নয়, এগুলো সত্য আর প্রমাণের ব্যাপার। যতটুকু জানো বলো, তারপর সেইটা কতটা সত্য আমরা দেখব। বলতে আরম্ভ করলো রায়া। 2 বছর আগে চিড়িয়া মোড়ের একটা রিসেপশনে আমার করা ব্রাইডাল মেকআপ দেখে দিদি আমাকে দেখা করতে বলে। কোথায় থাকি, বাড়িতে কে কে আছে, সব কিছু জেনে নিয়ে তবেই আমাকে কাজে রেখেছিল দিদি। পরে আমাকে দিদি বলেছিল যে খুব হাইফাই কিছু দিদি পছন্দ করে না, খুব সাধারণ একজন মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার চেয়েছে তিনি। আমি কাজ শুরু করার পর থেকেই বুঝতে পারি দিদি মনে মনে খুব জেদি একরোখা, রেগে গেলে জিনিসপত্র ভাঙচুর করে। আমি কাজ শুরু করার পরে পরেই দিদির বাড়িতে দেবমাল্য আসতো সপ্তাহে একদিন। সেদিন দিদির প্রচণ্ড আনন্দ হতো, আমাকে ছুটি দিয়ে দিত। অফিসের ছেলে মেয়েদেরও 8টার জায়গায় 7:30টায় ছেড়ে দিত। এরপরেই বুঝতে পারি দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। দেবমাল্য স্যার একদমই আসতো না, ফোনে ঝগড়া হতো দিদির সঙ্গে, আমি কয়েকবার শুনেছি। দেবমাল্য প্রোডাকশনে দেবিকা বলে একজন আছে, তার সঙ্গেই সন্দেহ করতো দিদি। এখানে রায়ার কথার মাঝখানে রাগিনী বলে উঠল, 1 মিনিট, কি বললে? দেবিকা? রায়া বলল, হ্যাঁ দেবিকা, এটা সবাই জানে, কিন্তু বাইরে কেউ কথাটা লিক করে না, কারণ দেবিকার নাম নিয়ে কেউ কিছু বললে দেবমাল্য স্যার সাংঘাতিক খেপে যেত। আমাকে দিদি বলেছিল একদিন যে এই দেবিকা আমার সর্বনাশ করে দেবে। দিদি খুব কান্নাকাটি করতো, ঘুমের ওষুধ খেয়েছিল 2 বার, কিন্তু কিছুতে দেবমাল্য স্যারকে দেবিকার হাত থেকে ছাড়িয়ে আনতে পারেনি। রাগিনী বলল, তাহলে দেবিকার সাথে সম্পর্ক ছিল দেবমাল্যর? রায়া বলল, সম্পর্ক বললে ভুল হবে, ওরা স্বামী স্ত্রীর মতো ছিল। ফাগুন্দি আমাকে বলেছিল দেবিকা যদি বলে যে পূর্ব দিকে সূর্য ওঠে না, তাহলে দেবমাল্য তাই বিশ্বাস করবে এবং মিডিয়ার সামনেও সেটাই বলবে। এতটাই ভরসা আর এতটাই দাপট ছিল দেবমাল্যর ওপরে দেবিকার। রাগিনী বলল, তাহলে ফাগুন চ্যাটার্জির শত্রু দেবিকা? কিন্তু তুমি আমাদের প্রথম থেকে সেটা গোপন করে গেছো, এমন ভাব দেখাচ্ছ যেন তুমি কিছুই জানো না। রায়া বলল, দিদিকে যেমন করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, আমি যদি আপনাকে বলে দিতাম দেবিকার কথা, তাহলে ফাগুন চ্যাটার্জি আমাকে ঠিক ওইভাবে ফেলে দিত। এতক্ষণ কাঞ্চন চুপ করে বসেছিল, এবার বলল, এমন বিশ্বস্ত লোক ফাগুন চ্যাটার্জি ছিল না, থাকলে আমাকে ডেকে নিয়ে আসতো না দেবিকাকে বিষ দিয়ে মারার জন্য। রায়া বলল, তোমাকে ডেকে এনেছিল ঠিকই, কিন্তু সেটা দেবিকাকে মারার জন্য নাকি আমাকে মারার জন্য আমি জানি না। কাঞ্চন বলল, সে কি, তোকে কেন মারতে যাবে? ঠিক এই সময় রাগিনী বলল, আচ্ছা তাহলে ফাগুন চ্যাটার্জিকে কে মারলো? কাঁদছে রায়া বলল, আমি শিওর ওই দেবিকাই মেরেছে। জয়দীপ বলল, কিন্তু সেদিন ওই ফ্ল্যাটে দেবিকা আসেনি, তাহলে কি করে মারলো? বরং এটা ভাবার কথা যে দেবমাল্যকে কে মারলো। দেবমাল্যকে তো ভালোবাসতো দেবিকা, সে নিশ্চয়ই মারবে না, বরং তার রাস্তা পরিষ্কার হয়েছিল ফাগুন চলে যেতে। তাহলে কেন শুধু শুধু মারবে? তাহলে দ্বিতীয় খুনিকে? রাগিনী বলল, দ্বিতীয় খুনিকে? এটা যেমন প্রশ্ন তেমন একটা উত্তর হলো রায়ার আর ফাড়া কেটে গেছে। কাঞ্চনকে ডাকা হয়েছিল রায়ার জন্যই, যেহেতু এক পাড়ারই দুজনেই, সেহেতু সন্দেহটা কাঞ্চনের দিকেই যেত। প্রথমে রায়ার পালা ছিল, তারপর দেবিকা। এতক্ষণে ধীরে ধীরে পুরোটা পরিষ্কার হচ্ছে আমার কাছে, আর কিছু বলতে হবে না। জয়দীপ বলল, পুরো অন্যদিকে ঘুরে যাচ্ছে গল্পটা। রায়ার দিকে তাকিয়ে রাগিনী বলল, আচ্ছা দেবিকা ছাড়া ফাগুন চ্যাটার্জির আর কোনো শত্রু নেই? রায়া বলল, একজন ছিল, সে এখন ইন্ডাস্ট্রিতেই আর নেই, সোনারপুরে থাকে, খুব খারাপ অবস্থা। রাগিনী বলল, কে সে? ইন্ডাস্ট্রিতে নেই কেন? রায়া বলল, অশোক কাকা ফাগুন্দিকে অপমান করেছিল, দেবমাল্য স্যার তাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল রাগিনী। কাঞ্চনকে বলল, আমি এখন সোনারপুর যাব, এখান থেকে ঠিক 1 ঘন্টা লাগবে, ফিরে এসে প্রজ্ঞার সঙ্গে কথা বলবো, দরকার হলে প্রজ্ঞাকে একটা ফোন করে জানিয়ে রাখ। কাঞ্চন বলল, আমি প্রজ্ঞাকে মেসেজ অলরেডি করে রেখে দিয়েছি, তবে তোমার আপত্তি না থাকলে তোমার সঙ্গে আমি একটু যেতে চাই সোনারপুরে। রাগিনী বলল, চল তাহলে। জয়দীপ তাকালো রায়ার দিকে, বলল, তুমি একটু আমার সঙ্গে থানায় চলো, কোনো ভয় নেই, এখানে যা বললে আমি সব রেকর্ড করে নিয়েছি, কাগজে কলমে থাকবে, কোনো সমস্যা হবে না, সেখানে আমি আছি, কোনোভাবেই তোমার কোনো ক্ষতি হবে না। ফাগুন চ্যাটার্জির সঙ্গে কাজ করার জন্য তোমার একটা জবানবন্দি নেওয়া হলো, আর কিছু না। ঠিক 1 ঘন্টার মধ্যেই রাগিনী আর কাঞ্চন পৌঁছে গেল সোনারপুরে অশোক ঘোষের বাড়িতে। আধা গ্রাম আধা শহর এই অঞ্চলের একটি খেলার মাঠের এক ধারে একটা ফ্ল্যাট বাড়ির 1 তলায় অশোক ঘোষের ফ্ল্যাট। কলিং বেল বাজানোর পরেই এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। হাসি মুখে জানতে চাইল রাগিনীকে। রাগিনীর মুখে দেবমাল্য আর ফাগুন চ্যাটার্জির কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে ভদ্রমহিলা রাগিনীর মুখের ওপরে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলো। শুরুতে অনেক কথা কাটাকাটি হলো। প্রথমে রাগিনী আর কাঞ্চনকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে চায়নি এই বছর 45-এর মহিলা। এরপর রাগিনী নিজের রূপ ধারণ করলো। কড়া গলায় ভদ্রমহিলার চোখের দিকে
তাকিয়ে বলল, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর, প্রশ্ন করে চলে যাব। আপনি সঠিক উত্তর দিলে আমি যেমন ভদ্রলোকের মতো এসেছি ঠিক তেমন ভদ্রভাবেই বেরিয়ে যাব, কিন্তু আপনি যদি আমাকে বাড়িতেই অ্যালাউ না করেন তাহলে আমার সন্দেহ আপনার ওপরেই পড়বে। আমি পুলিশকে গিয়ে আপনার কথাই বলবো, আমি যে উত্তর আপনার কাছ থেকে আদায় করতে পারিনি। পুলিশ তাদের সিস্টেমে সেই সব উত্তর আপনার থেকে জেনে নেবে, তাতে লোক জানাজানি হবে, আপনার অসম্মান হবে, শরীরে আঘাত আসবে। বরং আমাকে অ্যালাউ করুন, সত্যি কথা বলুন, আমি নির্দোষ হলে আমি কাউকে কিছু বলবো না। এবার ভদ্রমহিলা অসহায় রাগিনীর দিকে তাকালো। ঘরে ঢুকলো রাগিনী আর কাঞ্চন। হত দরিদ্র অগোছালো ঘর, বারান্দা লাগোয়া ছোট্ট বসার ঘর, ঘরে আসবাব বলতে একটা ছোট্ট কাঠের তক্তাপোষ এবং ঠিক তার উল্টো দিকে দুটো প্লাস্টিকের টুল। সেই টুলের ওপরে বসলো কাঞ্চন আর রাগিনী, তক্তাপোষের উপর বসলো ভদ্রমহিলা। রাগিনী এবার বলল, আমি কিছু জিজ্ঞেস করছি না, আপনি যতটুকু মনে করবেন ততটুকু বলুন, তারপর আমার কিছু প্রশ্ন থাকলে আমি বলবো। ভদ্রমহিলা বলল, প্রথমেই বলে রাখি, এইসব খুনের ব্যাপারে আমার স্বামী বা আমি কিছু জানি না কেউ। আপনারা কেন আমাদের কাছে এসেছেন তাও জানি না। আমার স্বামী বিকলাঙ্গ, উনি হাঁটতে পারেন না, আমি লোকের বাড়ি রান্নার কাজ করে খাই। এইসব বড় বড় ব্যাপারে আমাদের মাথা গলানোর সাহস নেই, তবু যখন এসেছেন কি জানতে চান বলুন। রাগিনী বলল, আপনার স্বামী বিকলাঙ্গ বললেন, কি অসুস্থতা ওনার? কিছুক্ষণ চুপ করে থেকে রাগিনীর দিকে তাকালো মহিলা, বলল, প্রতিবাদ করেছিল, তাই মেরে দুটো পা এমনভাবে ভেঙে দিয়েছে যে আর কিছু করার নেই। আর এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে নার্ভগুলোও শুকিয়ে যাচ্ছে। ঠিক কোথায় যে লেগেছে আর কিভাবে যে পা দুটো নষ্ট হচ্ছে কে জানে। এটা অনেক বড় চিকিৎসার ব্যাপার, আমাদের সে ক্ষমতা নেই। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কোনো ক্ষমতা নেই ওর এখন। সেই সুস্থ মানুষ এখন অসুস্থ হয়ে গেল। রাগিনী বলল, কিসের প্রতিবাদ করেছিল? মহিলা বলল, মানুষটা এখন মৃত। মৃত মানুষের নিন্দা করতে নেই, তবু বলছি, মেয়েটা ছিল কামুক, পারভার্টেড, জোর করতো পুরুষদের ওপর। আমার স্বামী প্রথম দিনে বুঝেছিল সে কথা, তাই এড়িয়ে চলতে থাকে। ফাঁকা ঘরে একদিন জোর করে আমার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো। সেদিন আমার স্বামী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছিল। তারপরের দিনই দেবমাল্যর পোষা গুন্ডারা আমার স্বামীকে মেরে এই অবস্থা করে দিয়েছে। রাগিনী বলল, আপনারা পুলিশের কাছে গেলেন না কেন? মহিলা বলল, কি হবে এসব করে? আমি নিঃসন্তান, আমার পাশে কে দাঁড়াবে বলুন? টাকা নেই, পয়সা নেই। রাগিনী বলল, দেবমাল্যকে সত্যি কথা বলেছিলেন? মহিলা বলল, বলতে হবে কেন, দেবমাল্য সব জানে। রাগিনী অবাক হলো, বলল, মানে? রাগিনীর দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো ভদ্রমহিলা, তারপরে ধীরে, খুব ধীরে ঠোঁটের কোণায় অল্প হাসি নিয়ে বলল, দেবমাল্য ছিল সমকামী, সে জানতো ফাগুনকে তার দেওয়ার কিছু নেই। ওদের দুজনের মধ্যে জানি না কিসের সমঝোতা হয়েছিল, কেন ওরা বিয়ে করতে চলেছিল, কিন্তু এটা ঠিক দেবমাল্য চেয়েছিল আমার স্বামীকে ফাগুনের সঙ্গে বিছানায় পাঠাতে, নিজে যেটা পারবে না সেটা অন্যকে দিয়ে পুষিয়ে দিতে। রাগিনী এবার বলল, দেখুন দেবমাল্য আর ফাগুন কেউ বেঁচে নেই, আপনার কোনো ভয় নেই, আপনার প্রোটেকশনে পুলিশ থাকবে। জয়দীপ বোস এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, তাকে পুরোটা আপনি বলবেন, যতটুকু জানেন। যারা যারা আপনার স্বামীকে এরকম অবস্থায় এনেছে তাদের নাম বলবেন। আমি আপনাকে বললাম, কোনো ভয় নেই। এরপর রাগিনী পাশের ঘরে দেখতে গেল অশোক ঘোষকে, কিন্তু বেশিক্ষণ সেই ঘরে দাঁড়াতে পারল না। বদ্ধ ছোট্ট ঘরে ভ্যাপসা গন্ধ, অল্প আলোয় দেখতে পেল দুহাত লম্বা একটা লোক চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। ছোট্ট রোগা, মনে হবে 10 বছরের একটা ছেলে। সুস্থ একটা মানুষকে যারা এই অবস্থায় এনে দিতে পারে তাদের দুজনের এমনিতেও বেঁচে থাকার কোনো রাইট নেই। সে হিসেবে দেবমাল্য আর ফাগুনের মৃত্যু যথাযথ। এখনকার মতো এই পর্যন্তই থাক, এর অন্তিম পর্ব কালকেই আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।